ভারতে স্মরণকালের সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনা, বেঁচে নেই 242 আরোহীর কেউই। সবার নজর লন্ডনে ইউনুস তারেক আলোচিত বৈঠকে, রাজনীতির হাওয়া বদলের আভাস। বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজার সাথে ডক্টর ইউনুসের সাক্ষাৎ, দেশে ফিরতে বাধা নেই তারেকের। দেশ থেকে পাচারের অর্থ ফেরাতে সমঝোতার পথে সরকার, ফাইন্যান্সিয়াল টাইমসকে গভর্নর। কারারক্ষীরা জড়িয়ে পড়ছে অপরাধে, ঠেকানো যাচ্ছে না বন্দীদের মাদক মোবাইল ফোন ব্যবহার। স্মরণকালের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনা দেখল ভারত। আহমেদাবাদে উড্ডয়নের পরপরই একটি ছাত্রাবাসের উপর আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার এই বিমানটি, মুহূর্তেই বিধ্বস্ত হয়, আশেপাশে ছড়িয়ে পড়ে আগুন। এতে 242 আরোহীর কেউই বেঁচে নেই বলে নিশ্চিত করেছে প্রশাসন। প্রাণ গেছে মেডিকেল হোস্টেলের 5 শিক্ষার্থীর। এই ঘটনায় শোক জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। উড্ডয়নের কয়েক মিনিটের মাথায় আহমেদাবাদের মেঘানী নগরে এভাবে আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে আগুনের কুণ্ডুলি। ক্রুসহ 242 আরোহী নিয়ে লোকালয়ে বিধ্বস্ত হয় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা বিমানটি, গিয়ে পড়ে একটি ছাত্রাবাসের উপর। এ সময় আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ভবনে, পুড়ে ছাই হয়ে যায় রাস্তায় পার্ক করা গাড়িও। দ্রুত স্থানীয়দের সাথে উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। গুরুতর আহতদের নেওয়া হয় স্থানীয় সিভিল হাসপাতালে। জানা গেছে, বিধ্বস্ত AI-171 ফ্লাইটটিতে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। इंसिडेंट बनने के विदिन 2-3 मिनट्स में पुलिस, बाकी सभी बॉडियां, सिविल एडमिनिस्ट्रेशन, कॉर्पोरेशन वगैरह सभी लोग आ गए थे। फायर फाइटर वगैरह स्थल पे हाजिर है। বিমানের যাত্রীদের মধ্যে 53 জন ব্রিটিশ, 7 পর্তুগিজ এবং একজন কানাডিয়ান বাদে বাকিরা ভারতীয়। ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শোক জানিয়ে নরেন্দ্র মোদীকে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এয়ার ইন্ডিয়া জানায়, AI-171 ফ্লাইটটি উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই পাইলটের থেকে শেষ সিগন্যাল আসে। ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার পরিবার এবং প্রিয়জনের প্রতি সমবেদনা জানিয়েছে সংস্থাটি। বিধ্বস্ত হওয়া বিমানটির মডেল বোয়িং 787-8 ড্রিমলাইনার। মাত্র 6 সপ্তাহ আগে এই মডেলের বিমানে 100 কোটি যাত্রী পরিবহনের মাইল ফলক অর্জন করে মার্কিন কোম্পানিটি। তাই এত বড় দুর্ঘটনার পর বিতর্কের মুখে পড়েছে নির্মাতা কোম্পানিও। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। আহমেদাবাদে বিমান বিধ্বস্ত হওয়ার সর্বশেষ কি পরিস্থিতি জানাতে আমার সাথে যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। জি শুভজিৎ, এই পর্যন্ত তো 242 জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়ে গেছে। উদ্ধার তৎপরতার খবরটি জানতে চাইছি। এছাড়াও 5 জন মেডিকেল স্টুডেন্টের মৃত্যুর খবরও আমরা জেনেছি। সবশেষ আপডেটটি একটু বলবেন। দেখুন, একটু আগেও দর্শকদের যেটা জানাচ্ছিলাম, সেটাই কিন্তু কার্যত গুজরাট প্রশাসনও কিন্তু স্বীকার করেছে। গুজরাট প্রশাসনের মুখ্য সচিব বলা যেতে পারে ধনঞ্জয় ত্রিবেদী, তিনি কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছিলেন এবং তিনি বলছেন যে দুর্ঘটনাস্থল থেকে 50 জনের বেশি আহত, তাদের উদ্ধার করা হয়েছে এবং মেডিকেল কলেজ, যেখানে মূলত মেডিকেল কলেজের হোস্টেল, যেখানে একাধিক MBBS এর ডাক্তার এবং যারা ট্রেনি ডাক্তার তারা যেখানে উপস্থিত ছিল এবং তাদের লাঞ্চ সেশন চলছিল, যেখানে তারা দুপুরবেলার খাবার খাচ্ছিলেন, সেই সময় কিন্তু কার্যত মিসাইলের মতো প্লেনটা অ্যাটাক করে এবং প্লেনটা কিন্তু সেখানে ধসে পড়ে। ফলে সেখানেও কিন্তু একটা ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে হতাহতের ঠিক ঘটনা কত সেটা গুজরাট প্রশাসন অফিসিয়ালি স্বীকার করেনি, তবে তারা 50 জনকে রেস্কিউ করে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে। এই যে আহমেদাবাদ সিভিল হসপিটাল, এই সিভিল হসপিটালের তরফে একটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। পাশাপাশি একেবারে বলা যেতে পারে, যেহেতু একাধিক বিদেশি নাগরিক রয়েছে, লন্ডনের বিদেশি নাগরিক রয়েছে, পর্তুগালের নাগরিক রয়েছে প্রায় 53 জন এবং 7 জন বিদেশি নাগরিক, সব মিলে এই 2 অ্যাম্বাসির তরফ থেকেও কিন্তু হেল্পলাইন তৈরি করা হয়েছে তাদের নাগরিকদের সুবিধার জন্য। এবং গুজরাট প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে তারা একটি DNA স্যাম্পল কালেক্ট সেন্টার তৈরি করছে। যারা যারা এই প্লেনে এখনো পর্যন্ত বোর্ড করেছিলেন
সেই বোর্ডিং লিস্ট অনুসারে, এবং তার একটা প্যাসেঞ্জার লিস্টও কিন্তু সামনে এনেছে ইতিমধ্যেই, এই বোর্ডিং লিস্ট অনুসারে এবং যারা এই মেডিকেল হসপিটালে রয়েছে বা তার আশেপাশে বিল্ডিং এ রয়েছে, যাদের আহত, যাদের আত্মীয় স্বজনদের এখনো পর্যন্ত কোনো নিখোঁজ খোঁজ পাওয়া যাচ্ছে না, সে হিসেবে প্রত্যেকেই তাদের নিকট আত্মীয়দের ডিএনএ স্যাম্পল কালেকশন সেন্টারে গিয়ে তাদের ডিএনএ জমা করতে বলা হয়েছে। কারণ ইতিমধ্যে প্রশাসন গোটা এলাকা কর্ডন করেছে। হতাহত যারা রয়েছে তাদের ডিএনএ স্যাম্পলের যে কাজ, সেটা কিন্তু তারা প্রক্রিয়া সেটা কিন্তু তারা শুরু করেছে। আজকে দীর্ঘমেয়াদী প্রসেস, কেন্দ্রীয় সরকারের তরফে সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট বলেছে এটা কেন্দ্রীয়, এটা দীর্ঘকালীন প্রসেস। কারণ একেবারে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গিয়েছে যে দেহগুলো, সেই দেহগুলো থেকে দেহগুলো প্রকৃতপক্ষে চিহ্নিত করাই দুষ্কর। চিহ্নিত করার পরে সেই দেহগুলো থেকে ডিএনএ স্যাম্পল কালেক্ট করা এবং স্বজনদের তরফে ডিএনএ স্যাম্পল ম্যাচ করা, এই ম্যাচ করে কিন্তু মূলত বলা যেতে পারে যে আহত বা নিহত কজন, এবং সেটা কিন্তু দীর্ঘকালীন প্রসেস। এখনো পর্যন্ত গুজরাট প্রশাসনের তরফে অফিসিয়ালি কতজন মৃত বা কতজন আহত সেটা স্বীকার করা হয়নি। জি জি, শুভজিৎ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শুভজিৎ পুততুণ্ড আমাদের সহকর্মী ভারত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক আগামীকাল। স্থানীয় সময় সকাল 11টায় শুরু হতে পারে আলোচিত এই বৈঠক। বিএনপি নেতাদের আশা, এই বৈঠকের মাধ্যমে ফিরবে গণতন্ত্র। জানান, আলোচনায় গুরুত্ব পাবে জাতীয় নির্বাচন, এছাড়া সংস্কার নিয়েও আলোচনা হবে। এদিকে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সাথে একান্ত সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বিকেলে মর্যাদাপূর্ণ পুরস্কার দ্য কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নেবেন তিনি। লন্ডনে সেন্ট জেমস প্যালেসে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেবেন রাজা দ্বিতীয় চার্লস। বিশ্ব শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার অবদানের স্বীকৃতি হিসেবে দেয়া হবে এই পুরস্কার। এর আগে জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে দেয়া হয়েছিল এই সম্মাননা। এই অ্যাওয়ার্ডটা একটা রেয়ার অনার ওনার জন্য। বাংলাদেশের কনটেক্সটে এই সময়ে এইটা একটা বড় স্বীকৃতি, বাংলাদেশের মানুষ, পুরো বাংলাদেশের জন্য এটা একটা বড় অনার। ওনার যে পুরো যে লাইফ লং যে ডেডিকেশন মানুষের জন্য, মানুষের মঙ্গলার্থে যে কাজগুলো উনি করেছেন, তারই স্বীকৃতি হবে কিং চার্লস দি থার্ড হারমোনি অ্যাওয়ার্ড। দর্শক, এই বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। লন্ডন থেকে প্রধান উপদেষ্টার সফরের সবশেষ খবর জানাতে সহকর্মী লিপটন কুমার আমাদের সাথে যুক্ত হচ্ছেন। লিপটন, পরের প্রসঙ্গে শুরুতে আসতে চাই যে তারেক রহমানের সাথে যে বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার, এটা নিয়ে স্থানীয় কমিউনিটির মধ্যে কি আলোচনা বা জল্পনা কল্পনা চলছে, এবং সেই সাথে প্রধান উপদেষ্টার যে পুরস্কার প্রাপ্তির খবরটি আমরা প্রচার করলাম, সেটার আনুষ্ঠানিকতা কখন শুরু হবে বা কি কি রয়েছে সেই আয়োজনে? আমি এখন রয়েছি হোয়াইট চ্যাপেল। এই হোয়াইট চ্যাপেল হচ্ছে বাঙালি অধ্যুষিত এলাকা। এখানে প্রচুর পরিমাণে বিএনপি সমর্থক রয়েছেন। তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি আগামীকালকে বৈঠক নিয়ে। তারা খুবই উত্তেজিত। তারা তাদের শুধু অপেক্ষা করছেন কালকে সকাল হতেই তারা সবাই জর্জটার হোটেলের সামনে হাজির হবে বলে আমাকে জানিয়েছেন। আমি কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা এরই মধ্যে চেষ্টা করছে কিভাবে কি করবে এইগুলা নিয়ে তারা অত্যধিক উত্তেজিত হয়ে আছে। তারা চান যে তারা চান সব যাতে ভালোভাবে হয় এবং নির্বাচনটা যেন ফেব্রুয়ারির মধ্যে হয়। আমি যতজন কর্মীর সাথে কথা বলেছি তারা আমাকে একই কথা বলছেন। যুক্তরাজ্য বিএনপি যারা আছেন তারা সবাই চান যে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা শেষ হয়ে যায়। আর আগামীকাল বৈঠকে তারেক রহমান এই বিষয়টি নিয়ে আলোচনা করতে সমর্থ হবেন বা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বিষয়টি রাজি করাইতে পারবেন বলেই তারা মনে করছেন। আর অন্যদিকে আজকে জানেন এরই মধ্যে কিংস চার্লসের যে পুরস্কার অনুষ্ঠান সেটা শুরু হয়েছে। সেখানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। কিছুক্ষণ পরেই তিনি প্রেস্টিজিয়াস যে অ্যাওয়ার্ডটি আছে সেটি গ্রহণ করবেন। আপনি জানেন এই অ্যাওয়ার্ড গ্রহণের পর তিনি চলে যাবেন। লিপটন আমাদের সাথে ছিলেন এতক্ষণ, লিপটনকে ধন্যবাদ। লিপটন কুমার আমাদের সাথে যুক্ত হয়েছিলেন লন্ডন থেকে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠক চলমান সংকটময় রাজনীতিতে একটি নতুন মোড়, যা সুষ্ঠু নির্বাচন এবং দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমন অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। তাই কোনো রকমের বিতর্কিত বক্তব্য দিয়ে তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণকে ক্ষতিগ্রস্ত না করতে
রাজনীতিকদের প্রতি আহ্বান তাদের। মাকসুদুন নবী রিপোর্টে বিস্তারিত। দেড় দশকের স্বৈরশাসন পেরিয়ে সত্যিকারের গণতান্ত্রিক উত্তরণের যে পথ ধরে হাঁটছে বাংলাদেশ, তা যে খুব মসৃণ নয় স্পষ্ট হয়েছে গেল 10 মাসে। একদিকে ছাত্র জনতার রক্তের ঋণ পরিশোধে হেরফের, অন্যদিকে নির্বাচনের অন্যতম অংশীজন বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের বাড়তে থাকা দূরত্ব। সংকট ঘনীভূত হওয়ার এমন মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক রাজনীতিতে তৈরি করেছে নতুন মোড়, যা নিয়ে যেতে পারে সঠিক গন্তব্যে, এমন অভিমত বিশ্লেষকদের। আমাদের যে গণতান্ত্রিক অধিকারের উত্তরণের যে জার্নি, সেই জায়গাটিতে বাংলাদেশ কিছুটা হোঁচট খাচ্ছে। এই সাক্ষাৎটি, সৌজন্য সাক্ষাৎটি রাজনৈতিক গুরুত্ব বা তাৎপর্য অনেক বেশি, বিশেষ করে গণতান্ত্রিক উত্তরণের ব্যাপারে। 5 আগস্টের পরে বাংলাদেশের 3টে স্টেক হোল্ডার খুব সিরিয়াস কাজ করছে এবং খুব প্রভাবশালী এরা। রাজনৈতিক স্টেক হোল্ডার বলতে আমি বিএনপিকে বুঝি, সবচেয়ে বড় স্টেক হোল্ডার। আর অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে সরকার একটা স্টেক হোল্ডার। আর একটা বলতে পারি রেজিমেন্টেড ফোর্স হিসাবে বাংলাদেশের সেনাবাহিনী। যদি এই স্টেক হোল্ডারটা ইউনূস সাহেবের সাথে একটা সমঝোতায় চলে আসে, তাহলে 3টা স্টেক হোল্ডারের মধ্যে 2টা স্টেক হোল্ডার একটা জায়গায় চলে আসলো। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ইউনূস তারেক বৈঠক কেবল নির্বাচনী তারিখের আলোচনায় আবদ্ধ রাখা ঠিক হবে না, বরং সুরাহা টানতে হবে সংস্কার, জুলাই সনদ ও গণহত্যাকারীদের বিচারে শুরু। সুতরাং এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ, যেই বৈঠকের ফলাফল অবশ্যই ইতিবাচক হওয়া দরকার। মানে ইতিবাচক হওয়ার কোনো বিকল্প নেই আপাতত। ইতিবাচক মানে হলো হয় প্রফেসর ইউনূস সাহেবের প্রস্তাব অনুযায়ী মিস্টার তারেক রহমান মেনে নিলেন যে ওকে, একটু খারাপ হলেও পরিবেশ এবং অন্যান্য প্রস্তুতিগত কিছু সমস্যা থাকলেও আমরা এপ্রিলে নির্বাচন করব, তাহলে খুবই ভালো। আরেকটা হলো যে না, তারা দুজনটি একটু মাঝামাঝিতে আসলেন, তারা ফেব্রুয়ারিতে আসলেন, সেটাও ভালো। টাকা পাচারের বিষয় আনেন, দুর্নীতির বিষয় আনেন, আপনি যদি সংস্কারের বিষয় আনেন, নির্বাচনে বিচারের বিষয় আনেন, যেহেতু বিএনপিও বলছে তাদের 31 দফা বহু আগে থেকে বলতেছে, সুতরাং সব বিষয়গুলা আসবে বলে আমি মনে করি এবং আসা উচিত এবং দেশটা এক জায়গায় দাঁড়ানো উচিত। ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারায় ফেলছেন, উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে 12 ঘন্টা প্লেন চালায়া লন্ডন পর্যন্ত গেছে। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক হওয়ার আগেই কোনো রাজনীতিকের মুখ থেকে ঝরছে তির্যক মন্তব্য। সংকট উত্তরণের এমন গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সব পক্ষকে তাই দায়িত্বশীল আচরণের আহ্বান বিশ্লেষকদের। দেখুন, কে কত ঘন্টা জার্নি করেছেন, কে কার পিছনে দৌড়িয়েছেন, এটি অত্যন্ত মেঠো বক্তৃতা। রাজনীতির এরকম গুরুত্বপূর্ণ সময়ে, সংকটের এরকম একটি জায়গায় দাঁড়িয়ে আমার ধারণা কোনো দায়িত্বশীল রাজনীতিবিদ এ ধরনের মন্তব্য করতে পারেন না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের মধ্যে বৈঠক সফল হলে পতিত আওয়ামী লীগ আরও অপ্রাসঙ্গিক হয়ে উঠবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। ইউনূস তারেক বৈঠক নিয়ে কৌতূহল বাড়ছে দেশের রাজনৈতিক অঙ্গনে, যাকে ইতিবাচক হিসেবেই দেখছে দলগুলো। বিএনপি বলছে এটি হতে পারে রাজনীতির টার্নিং পয়েন্ট। অন্যদের কাছে নির্বাচনের সময় কিংবা জুলাই আকাঙ্ক্ষার ফাটল মেরামতের উদ্যোগ। তবে তার জন্য আক্ষেপ করতে হবে আরও কিছু সময়। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। অতীতেই বাংলাদেশে রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচনের দিন তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বাদানুবাদের রাজনীতির বহতা নদীর জল গড়িয়েছে অনেক। তাই ঢাকা থেকে প্রায় 8000 কিলোমিটার দূরে লন্ডনের ডরচেস্টার যেন হঠাৎই হয়ে উঠেছে দেশের রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু। সেখানেই শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দল যাকে বলছে রাজনীতির টার্নিং পয়েন্ট। এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি, যদি সবকিছু সঠিকভাবে চলে। দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর চোখও এখন লন্ডনে। আমরা মনে করি একজন রাজনৈতিক নেতা রাষ্ট্রের দায়িত্ব পালন করি যে কোনো ব্যক্তির সাথে যে কোনো স্থানে সৌজন্য সাক্ষাতে মিলিত হতে পারে, এটা ইতিবাচক রাজনীতিরই একটি অংশ। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারেক রহমান ছাড়া আর অল্টারনেটিভ তাদের কোনো নেই। সেই জায়গার থেকে এই বৈঠকটা
মনে করি বাস্তবতায় প্রাথমিকভাবে আমরা ভালো হিসেবে দেখছি। ইতিমধ্যেই সরকারের সাথে বিএনপি বা দলগুলোর যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে নির্বাচনের তারিখ বা শিডিউলকে কেন্দ্র করে, আমি নিশ্চয়ই আশাবাদী এই আলাপ আলোচনার ভেতর দিয়ে হয়তো এটা কাছাকাছি জায়গায় আসা যাবে। ধারণা করা হচ্ছে আলোচনায় চেষ্টা থাকবে জুলাই ঐক্যের ফাটল মেরামতের, পাশাপাশি উঠে আসতে পারে নির্বাচন সংস্কার কিংবা জুলাই সনদ সহ দেশের সার্বিক পরিস্থিতি, যাকে ঘিরে দেশের রাজনীতির আকাশে এখন উঠছে প্রত্যাশার বেলুন। আমরা আশা করব বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি অবশ্যই এই শহীদের আকাঙ্ক্ষা, অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের রাষ্ট্রের মৌলিক সংস্কার, সেটার জন্য যে আমূল পরিবর্তন দরকার সেই পরিবর্তনের প্রতি আশা করি তিনি সাড়া দিবেন এবং এটার প্রতি শ্রদ্ধাশীল হবেন। তারেক রহমানকে নিশ্চয়ই কিছু বিষয় তিনি অফার করবেন, তাদের ভাবনা চিন্তাকে, আলাপ আলোচনাকে। আর তারেক রহমান যখন কথা বলবেন তিনি তো শুধু বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন হিসেবে কথা বলবেন না, একই সাথে রাজনৈতিক দলগুলোর যে চিন্তাভাবনা, যে আকাঙ্ক্ষা বা জনগণের যে দাবি, তো নিশ্চয়ই সেটাও তিনি বিবেচনার মধ্যে রেখেই তিনি কথা বলবেন। কিন্তু তারপরে যদি বোঝা যায় আলাপ আলোচনা করে যে ডিসেম্বরের পরে আর 15 দিন কি জানুয়ারি মাসটা হয়তো লেগে যেতে পারে, আমার মনে হয় না আলাপ আলোচনা করে তারিখ পুনর্নির্ধারণ হলে এটা নিয়ে কোনো সমস্যা হবে। বহু আকাঙ্ক্ষিত এই বৈঠকে কি হবে সমঝোতা, নাকি উল্টো বাড়বে বৈরিতা? উত্তরটা আপাতত সময়ের হাতেই তোলা থাকছে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই, চাইলে তিনি যে কোনো সময় দেশে ফিরতে পারবেন। গাজীপুরের সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে ফেরার তো কোনো অসুবিধা নাই, উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরতে পারবেন। ওনারা যেই সময় উনি যেই সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার খবর, সময় হলো একটা বিরতি। ফিরে আসছি একটু পর। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার খবরে। আপনারা চ্যানেল 24 দেখছেন। পাচারের অর্থ ফেরাতে সমঝোতার মতো বিকল্প পথে হাঁটতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, এমন আভাস দিলেন অর্থ পাচার সংক্রান্ত বিশেষ টাস্ক ফোর্সের প্রধান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আন্তর্জাতিক গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলায় বিকল্প হিসেবে সমঝোতার কথা ভাবা হচ্ছে। জানিয়েছেন, আন্তর্জাতিক পর্যায়ের মামলা পরিচালনায় প্রায় $100 মিলিয়ন প্রয়োজন। কিছু ব্যবসায়ী এবং রাজনীতিকদের মাধ্যমে শেখ হাসিনা সরকারের আমলে পাচার হওয়া অর্থ উদ্ধার করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে এই ইস্যুতে বাংলাদেশের সাথে কাজের আগ্রহ দেখেছে অস্ট্রেলিয়া ভিত্তিক লিটিগেশন ফান্ড। রংপুর 2 আসন থেকে আগামী নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী নেতা ATM আজহারুল ইসলাম। রংপুরের তারাগঞ্জে জামায়াতের শুকরানা সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জনগণের কাছে ভোট চান তিনি। আমি ব্যক্তিগতভাবে নিজে জামাত ইসলামী করলেও আমার আচরণে কিন্তু আমি সব দলের লোকদেরকে আমি ভালোবাসি। যে আমার এলাকার লোক হলে, আমার অঞ্চলের লোক হলে তারা নিজেরাই বলতে পারবেন যে আমি তাদের কোনো ক্ষতি করিনি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 40 জন। পুলিশ জানিয়েছে, পাকশিমুল বাজারে একটি জায়গা নিয়ে নূরে আলমের সাথে রৌফ মিয়ার বিরোধ চলছিল। এরই জেরে দুপুরে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। ঘণ্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আহতদের উদ্ধার করে নেওয়া হয়েছে বিভিন্ন হাসপাতাল। এদিকে নরসিংদীর বেলাবতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে প্রাণ গেছে একজনের, আহত হয়েছেন অন্তত 20 জন। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও 70 জনকে পশ্চিম করেছে ভারত। তাদের হেফাজতে নিয়েছে বিজিবি। ভোরে সিলেটের কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর সীমান্ত দিয়ে 53 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। এদের মধ্যে 17 জন পুরুষ, 14 জন নারী ও 22 জন শিশু। তারা সবাই কুড়িগ্রাম ও লালমনিরহাটের বাসিন্দা। এদিকে সুনামগঞ্জের সনবাড়ি সীমান্ত দিয়ে আরও 17 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। এছাড়া লালমনিরহাট সীমান্তে কয়েকজনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবি ও গ্রামবাসীর বাধায় তা ব্যর্থ হয়। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন
চরম ক্রেভিং চাই কিছু এক্সাইটিং মিস্টার নুডলস হয় কুকিং টেস্টটা হয় অ্যামেজিং মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট মিস্টার নুডলস এনজয় দ্য বেস্ট মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট মিস্টার নুডলস মিস্টার নুডলস মিস্টার নুডলস কখনো কারা কর্তৃপক্ষের চোখ এড়িয়ে বা কখনো যোগ সাজস করে কারাগারে মোবাইল ফোন ব্যবহার করেন বাসিন্দারা। এছাড়া দেদারসে চলে মাদক বেচাকেনা এবং সেবনের মতো ঘটনা। চ্যানেল 24-কে কারা মহাপরিদর্শক জানিয়েছেন কারাগারে ফোন ব্যবহার ঠেকাতে জ্যামার ব্যবহার করা হবে। হিরণ খানের রিপোর্ট। বিপুল সংখ্যক মোবাইল ফোন জব্দ করা হয়েছে এমন এক জায়গা থেকে যেখানে এসব ডিভাইস ব্যবহারই নিষিদ্ধ। দেশের কারাগারগুলোতে চলে এমন নানা অবৈধ কর্মকাণ্ড। 5 আগস্টের পর থেকে এসব অপতৎপরতা ঠেকাতে জোরদার করা হয়েছে কার্যক্রম। গত 9 মাসে শুধু ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 1000-এরও বেশি মোবাইল ফোন। তাদের সাপ্লাই রুটগুলো বন্ধ করার চেষ্টা করছি। একটা আমাদের মেবি অসাধু কিছু কর্মকর্তা কর্মচারী তাদের যোগ সাজস হয়, এইটাকে তখন এন্ট্রিটাকে বন্ধ করার জন্য আমরা কঠোর নজরদারি আনছি যাতে এন্ট্রিতে বা প্রপার চেক হয়। ধরা পড়ছে কিন্তু এর পাশাপাশি আমরা আসলে কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম যেটা আসলে কারাগার ভিতরে যাতে কোনোভাবে মোবাইল থাকলেও যাতে কোনোভাবে কমিউনিকেট করতে না পারে এই ব্যবস্থাটা ইনকর্পোরেট করার চেষ্টা করেছে। জেলখানায় মাদক বেচাকেনা আর সেবনও কম চলে না। এছাড়া মাদক প্রবেশের বড় রুটও চিহ্নিত হয়েছে। কিছু বন্দী আছেন তারা যখন কোর্টে যান তখন ওখানে থেকে একটা এন্ট্রি হয়, যে কারণে আমরা আমাদের যে স্ক্যানার, বডি স্ক্যানার, লাগেজ স্ক্যানার এগুলোকে আমরা অ্যাক্টিভ করেছি যাতে এগুলো দিয়ে আমরা কিন্তু আইডেন্টিফাই পেটের মধ্যে থাকলেও কিন্তু ধরতে পারছি এবং বেশ কিছু ডিটেক্ট হয়েছে এর মধ্যে। মাদকসহ নানা অপরাধে কারা কর্মকর্তা কর্মচারীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছেন না মহাপরিদর্শক। যে আমাদের কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি অথবা অস্বচ্ছতা অথবা অনিয়ম, হ্যাঁ এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এটা ছিল, আছে, বর্তমানেও আছে, এবং যে কারণে আমাকে কিন্তু ব্যাক পেতে হচ্ছে এটাকে স্ট্রিমলাইন করতে যেয়ে আমাকে কঠোর হতে হচ্ছে। আমরা অনেক ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স বলছি। সম্প্রতি 51 জনকে শাস্তির আওতায় এনেছে কর্তৃপক্ষ। মানে আমাদের অতীত কৃতকর্মের জন্য খুব খারাপ একটা নাজির সৃষ্টি করেছে, আমাদের সম্পর্কে কেউ ভালো বলে না। তো এটা আমার কাছে সবচেয়ে ভালো, মানে আমার কাছে মনে হচ্ছে খুব বড় চ্যালেঞ্জ এটাকে ঠিক করা। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরো একটা বিরতির। একটু পর ফিরছি আরো খবর নিয়ে।